মনে পড়ে কয়েক মাস পূর্বে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের F-35 লাইটিং টু এর স্টিল যুদ্ধ বিমানের টেইলে আঘাত করে সেটির 12টা বাজিয়ে দিয়েছিল। পৃথিবীতে এটি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের যুদ্ধ বিমানে আঘাত করার ঘটনা। এর পূর্বে স্টিল যুদ্ধ বিমান আঘাত করার কোনো রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে F-35 লাইটিং টু এর কপালে জোটেনি। ইরান সেই সুন্দর মধুর যন্ত্রণা তাদেরকে দিয়ে দিয়েছে। বিমানটি সর্বশেষ জরুরি অবতরণ করে পার্শ্ববর্তী কোনো বিমান ঘাঁটিতে। যে ধরনের ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরান এটি ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বা প্রায় ফেলে দিয়েছিল, সেই ক্ষেপণাস্ত্র মূলত শয়ে শয়ে হাজার খানিক পাঠিয়েছে চীন, অর্থাৎ ইরানের পরমেই বন্ধু। এই যুদ্ধে টিকে থাকার জন্য ইরানকে এমন কিছু রসদ দিচ্ছে যেগুলো খুব ভারী নয়, ভারী ট্যাঙ্ক নয়, ভারী যুদ্ধ বিমান নয়, ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, কিন্তু এমন কৌশলগত বা স্ট্র্যাটেজিক একটি অস্ত্র যেটি দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল শক্তিকেই অকেজো করে দেওয়া সম্ভব। আর সেই রাস্তায় হেঁটেছে চীন। অবশ্য চীন তার স্বভাবসুলভ ভঙ্গিতে এটি সরাসরি অস্বীকার করেছে এবং ভিত্তিহীন সংবাদ বলে উড়িয়ে দিয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞ যারা খোঁজ খবর রাখেন তারা স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের চালান চীন থেকে ইরানে যাওয়া খুবই স্বাভাবিক এবং অনেকের বক্তব্য মতে এটি পাকিস্তান হয়ে ইরানে ঢুকেছে। প্রথমে পাকিস্তানে বিমানে এসেছে, তারপরে পাকিস্তান ইরান সীমান্ত দিয়ে ইরানের অভ্যন্তরে প্রবেশ করেছে। ইতিমধ্যে নাকি 400-এর মতো ইরানের কাছে হ্যান্ডওভার হয়ে গেছে এবং এই পরিমাণ আরও সামনে প্রচণ্ড মাত্রায় বাড়বে, সেটি হাজার থেকে কয়েক হাজার চলে যেতে পারে। আর এগুলো যদি এই সংখ্যায় ইরানের হাতে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ড্রোন এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান রয়েছে, এই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্টভাবে এই সকল যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলকে শুটডাউন করতে সক্ষম, অর্থাৎ এর বহুবিধ ক্ষমতা রয়েছে। বন্ধুরা, চীনের কাছে যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক এই ম্যানপডগুলো কোনটা ইরানকে দিয়েছে আপনাদের সাথে বলার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে তারা দুই ধরনের ম্যানপড দিয়েছে ইরানকে। একটা হচ্ছে QW-12 আর একটা হচ্ছে FN-16। QW-12 এবং FN-16 দুইটি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, তবে এর বৈশিষ্ট্যগত কিছু ভিন্নতা রয়েছে, এক একভাবে কিল করে থাকে। বন্ধুরা, চলুন আমরা একটু সীমিত পরিসরে এদের সাথে পরিচিত হই আর সামগ্রিকভাবে আসলে কৌশলগত ব্যবস্থাপনায় চীন কেন এটি স্বীকার করে না যে তারা ইরানকে এই ধরনের সমরাস্ত্র দিচ্ছে। আর চীনকে সর্বশেষ মূলত ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামবে নাকি এই ধরনের সহায়তার মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলত ইরানকে মধ্যপ্রাচ্যে ওয়াজওয়ে করে তুলবে। সময়ের ব্যবধানে ক্লান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে চেপে বসবে, যে কোনো অবস্থায় যুদ্ধ বন্ধ করো, না হলে আমরা কিন্তু গেছি। চীন যে ধরনের ক্ষেপণাস্ত্র ইরানকে দিচ্ছে এটি একটি স্ট্র্যাটেজিক রক্ষা কবচ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্ট্র্যাটেজিক এই সকল ঢালগুলো মূলত ইরানের বিভিন্ন ধরনের সম্পদ রক্ষার্থে কাজে লাগাবে এবং তাদের যে সকল কৌশলগত সিস্টেমগুলো রয়েছে সেগুলো রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের জ্বালানি, তাদের বিভিন্ন সামরিক অবস্থান, তাদের যে সকল কৌশলগত বেসামরিক অবস্থানগুলো রয়েছে সেগুলোর ঢাল হিসেবে এরা অত্যন্ত সুরক্ষাভাবে একটি শিল্ড তৈরি করতে পারবে। আর এই আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার শিল্ডই মূলত ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত আঘাত আনতে আরও উদ্বুদ্ধ করবে বা ক্ষমতা যোগাবে। আর এটি মূলত ইরানকে ক্রমান্বয়ে অজেয় করে তুলবে। বন্ধুরা, QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সক্ষমতা আগের প্রজন্মের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের তুলনায় অত্যন্ত আধুনিক এবং এই আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোই মূলত এখন ইরানের হাতে চলে এসেছে। চীনের রাষ্ট্রত্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপড প্রস্তুতকারী প্রতিষ্ঠান CASIC এবং CASCর তৈরি এই চতুর্থ প্রজন্মের ম্যানপডগুলো বিশেষভাবে প্রচলিত ইনফ্রারেড প্রতিরোধ ব্যবস্থা IRCM অতিক্রম করার জন্য তৈরি করা হয়েছে। আগের প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ছিল দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের। মূলত এগুলো দিয়ে যেভাবে আঘাত করা হতো সেগুলো অধিকাংশই ফসকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো, তাই এটি দিয়ে মূলত নিজেদের রক্ষা করা অত্যন্ত দুরূহ ছিল। বন্ধুরা, সেই কারণেই QW-12-এ রয়েছে মধ্য ইনফ্রারেড বা দ্বৈত ব্যান্ড ডিজিটাল ফিল্টারিং শিকার, আর FN-16-এ রয়েছে দ্বৈত বর্ণের ইনফ্রারেড এবং অতিবেগুনি রোসেট স্ক্যান কোয়াসিং ইমেজিং শিকার। এই উন্নত নির্দেশনা ব্যবস্থা একই সঙ্গে লক্ষ্যবস্তুর গতি, চলাচলের ধরন, বর্ণালীগত বৈশিষ্ট্যের বিশ্লেষণ করতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রের ফ্লেয়ার প্রলোভন উপেক্ষা করে বা ফ্লেয়ারের সিস্টেমগুলোকে উপেক্ষা করে খুব ভালোভাবে লক্ষ্যবস্তুকে টার্গেটে লক করতে পারে। ফ্লেয়ার এমন একটি জিনিস যেটি মূলত ভুয়া সিগন্যাল ছড়ায় যে এটি যুদ্ধ বিমান। সুতরাং এই সকল ক্ষেপণাস্ত্রগুলো তখন বিমানের দিকে না গিয়ে ফ্লেয়ারের পেছনে ছোটে এবং দিন শেষে ধোঁকা খায় এই ক্ষেপণাস্ত্রগুলো।
বন্ধুরা, এটি যেহেতু ইনফ্রারেড এবং অতিবেগুনি রশ্মি ডিটেক্ট করে বা তাপ হিট স্বীকার করে, সুতরাং ফ্লেয়ারের পরিবর্তে সে যুদ্ধবিমানের নজেলের দিকে অগ্রসর হয়। আর এটি মূলত যুদ্ধবিমানটিকে একেবারে সুনির্দিষ্টভাবে টার্গেটে হিট করতে সহায়তা করে। এর ফলে মূল কাঠামো বা প্রকৃত যুদ্ধবিমানের বডিতে আঘাত আনতে সক্ষম হয় বা নজলে আঘাত আনতে সক্ষম হয় এই ক্ষেপণাস্ত্রগুলো। এছাড়া QW-12 এবং FN-16 উভয় ক্ষেপণাস্ত্রতেই লেজার এবং রেডিও ভিত্তিক প্রক্সিমিট ফিউজ এবং সরাসরি আঘাতের ক্ষেত্রে ডেটোনেটর সংযুক্ত থাকে। এর ফলে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যে পৌঁছেই বিস্ফোরিত হতে পারে। ছোট আকারের নজরদারি ড্রোন, লটারিং মিউনেশন বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কম তাপ উৎপাদনকারী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটি দুর্দান্ত কার্যকর, যেগুলোকে পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সহজে আঘাত করতে পারত না। বন্ধুরা, এটি একটি মূলত বিপ্লব বলা চলে ইরানি বাহিনীর জন্য। যতই তারা এই ধরনের ক্ষেপণাস্ত্র আনতে পারে, এটিকে তারা রিভার্স করে নিজেরাও ভবিষ্যৎ উৎপাদন করতে পারবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় পদ্ধতি বা প্যাসিভ পদ্ধতি পরিচালিত হয়। কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কোনো রাডার তরঙ্গ নির্গত করে না, ফলে অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে এটিকে ডিস্ট্রয় করা সম্ভব না। ফলে আকাশে থাকা সিগন্যাল, গোয়েন্দা প্ল্যাটফর্ম বা রাডার অনুসারী অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রগুলো তাদেরকে ডিটেক্ট করতে পারে না, ফলে তারা সহজেই এখানে হিট করতে পারে। অ্যান্টি রেডিয়েশন মিসাইলের কাজই হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক ইন্টারসেপ্টরগুলোকে খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা। সুতরাং সেই সুযোগ এখানে একেবারেই পাওয়া যায় না। ছোট ছোট মোবাইল পদাতিক দল শহরের আড়ালে বা বিভিন্ন ভবনের আড়ালে কিংবা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে কেবল চোখের দেখা দেখি অপটিক্যাল সাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ফলে আক্রমণকারী বিমানের জন্য এমন এক অদৃশ্য কিন্তু প্রাণঘাতী পরিবেশ তৈরি হয়, যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে কোনো ইলেকট্রনিক সতর্কতা পাওয়া যায় না এবং তাদের দেখাও যায় না। বেইজিং যে দূরপাল্লার HQ-9 মতো ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না দিয়ে কেবল স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ সিদ্ধান্ত নিয়েছে, তা কৌশলগত সীমারেখাকে সুস্পষ্টভাবে সচেতনতারই প্রতিফলন, এবং এটি ওই বৃহদাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে দুর্দান্ত কৌশলগত ভূমিকা পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলোকে তারা ডিস্ট্রয় করে দিতে পারবে। বন্ধুরা, এটি দুর্দান্ত একটি কৌশল, আর এই অবস্থায় মূলত ইরানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, কৌশলগত সীমারেখার সুস্পষ্ট সচেতনতার সেই প্রতিফলন। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ভারী ক্ষেপণাস্ত্রের পরিবর্তে এটি একটি দুর্দান্ত সিদ্ধান্ত। এতে চীনের আর্থিক প্রতিষ্ঠানের উপর তাৎক্ষণিক মার্কিন নিষেধাজ্ঞা কিংবা সরাসরি নৌ অবরোধের ঝুঁকি তৈরি হতে পারত। এছাড়া এই ধরনের ভারী ব্যবস্থাপনা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং রাডার নেটওয়ার্কের সমন্বয় প্রয়োজন। যেমন HQ-9B থেকে শুরু করে তাদের HQ-2000 যে সকল দূরপাল্লার মিসাইলগুলো রয়েছে, তার জন্য ভারী প্ল্যাটফর্ম প্রয়োজন, যেগুলো খুব সহজেই নজরে আসে। অন্যদিকে ম্যানপাওয়ার পরিচালনার জন্য খুব অল্প প্রশিক্ষণ যথেষ্ট। এর লজিস্টিক্স চাহিদা অত্যন্ত সীমিত, ফলে বেইজিং সহজেই দাবি করতে পারবে যে তাদের সরবরাহ করা অস্ত্রগুলো সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এগুলোর উদ্দেশ্য কেবল স্বল্প পাল্লা আত্মরক্ষা নিশ্চিত করা, কোনো আক্রমণাত্মক সামর শক্তি এটি নয়। বন্ধুরা, এর মাধ্যমে ভূরাজনৈতিক সিস্টেমের মধ্যে শীতল পানি ঢেলে দিল মূলত চীন এবং ইরানের এই কৌশলগত সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এই ইরানকে ডিফিটেড করার ক্ষেত্রে আরও কঠিন ব্যবস্থা তৈরি করলো, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে স্বীকারও করতে পারবে না, অস্বীকারও করতে পারবে না। এখন এটি তাদের এমন এক প্যারায় ফেলেছে যে ইরান ভবিষ্যতে সম্ভবত এটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলার 90% কমপ্লিট করে ফেলতে পারবে। বন্ধুরা, ডিটেলসলি এর প্রভাব সম্পর্কে আমরা আরও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।